তো এখানে বলেই দিছে একটা একটা আয়তকার ঘনবস্তু, তার মানে এটার চারিদিকের ক্ষেত্রফল আলাদা আলাদা হবে, এটার আলাদা আলাদা দৈর্ঘ্য জি। প্রস্থ আছে। যদি কখনো বলে দেয় যে এটা বর্গাকার ঘনবস্তু, তার মানে বলতে সমান। হবে, বুঝতে হবে যে এটার এমন একটা ঘনবস্তু যেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার মানই সমান। এবং দেখো এখানে রেজাল্টও বের হয়েছে আলাদা, দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 4 মিটার, এভাবে বের হয়েছে। আবার উচ্চতাটা দেওয়া আছে 3 মিটার। যদি এটা মানে বর্গাকার ঘনবস্তু হতো তাহলে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হতো। এখন বলছে যে এটা এটা হচ্ছে 48 বর্গমিটার ভূমির উপরে দণ্ডায়মান। তার মানে আমি বুঝে গেলাম যে নিচে যে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে আমি যে ক্ষেত্রফলটা পাবো, মানে ছবিটা একবার রাখি। মনে করো আমি এরকম যে এই ক্ষেত্রফলটা প্রথমে পাচ্ছি, আয়তকার ঘনবস্তু যেটা আমি পাচ্ছি, জি। এটা আয়তকার ঘনবস্তু। এই নিচের নিচে হচ্ছে 48 বর্গমিটার ভূমির উপর দাঁড়ায় আছে। তার মানে যে এইটুকু, এই নিচের এই পাটের ক্ষেত্রফল কত, 48 বর্গমিটার। এখন হ্যাঁ। দৈর্ঘ্য প্রস্থ বের করতে আমাদের যে ইয়েটা লাগে, এবং এটার উচ্চতা কত মিটার, 3 মিটার, এবং কর্ণ হচ্ছে 13 মিটার। মানে হচ্ছে এই যে এই কর্ণ, এমন না যে এটা মানে ভূমির কর্ণ, ভূমির কর্ণ বলে নাই, এটা হচ্ছে এই কর্ণ, এই যে এই কর্ণটা। আর যদি ভূমির কর্ণ বলতো তখন কিন্তু কর্ণটা এই যে এরকম হতো, আমি আর একটা কালার দিয়ে আঁকি। এই যে এই বরাবর কর্ণটা হতো, এই বরাবর কর্ণটা হতো ভূমির কর্ণ তখন। ভূমির কর্ণ নিচেরটা, বলে নাই, হ্যাঁ। ভূমির কর্ণ কিন্তু বলে নাই, বলেছে যে আয়তকার ঘনবস্তুর কর্ণ। তার মানে যে লাল এই যে যেটা আঁকলাম, এই যে মুছে দিলাম যেটা কেবল, সেই কর্ণটা হচ্ছে জি। আমাদের তখন 13 মিটার। তাহলে এখন দেখো, ভূমির ক্ষেত্রফল এ বি ধরছে। এ বি কেন ধরছে, কারণ এখানে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, উচ্চতা কিন্তু নাই। জি। যখন আমরা ভূমির ক্ষেত্রফলটা বের করছি, এই যে এই পার্টটা 48, এই পার্টটা যখন হুম। বলছে 48, তাহলে এখানে দেখো এই পার্টটা হচ্ছে দৈর্ঘ্য, এই পার্টটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ গুণ বি, এ গুণ বি হচ্ছে জি। 48 বর্গমিটার, 48। ও আচ্ছা, না। এখন যদি কোনোভাবে বলতো এই পার্টটার ক্ষেত্রফল 48, তখন কি হতো? আমি সবই বুঝাচ্ছি, ম্যাথের ভিতরে গুড়া আগা গুড়া যা আছে সবই বুঝাচ্ছি। এই পার্টের মধ্যে দেখো, এই পার্টের মধ্যে কিন্তু আর দৈর্ঘ্যর পার্টটা নাই, এই পার্টের মধ্যে আছে উচ্চতার প্রস্থ। দেখো এটুকু উচ্চতা আর এই পার্টটুকু প্রস্থ, তাই না? হ্যাঁ। বুঝতে পারছো? জি। না বুঝলে বলো। মানে আমাদের দুইটা মাত্রা গুণ করলে, মনে করো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা আলাদা আলাদা মাত্রা, আমার দুইটা মাত্রা গুণ করলে ক্ষেত্রফল আসে। তাহলে এখানে দেখো, জি। যখন ভূমির ক্ষেত্রফল আমরা বের করছি, তখন দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে আমরা ক্ষেত্রফল পাচ্ছি। আর যখন এই পাশের ক্ষেত্রফল বের করছি, তখন প্রস্থের সাথে এই যে এই পার্টের সাথে এই পার্টটা গুণ করলে আমি এই পাচ্ছি। এর মধ্যে কি দৈর্ঘ্য আছে? এর মধ্যে আর দৈর্ঘ্যের ওই 13 মিটার আছে? দেখো এই মাত্রার মধ্যে আছে? না। নাই। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এখন আমরা দুইটা শর্ত পেলাম, একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল 48 বর্গমিটার, তার মানে এ বি সমান সমান 48 বর্গমিটার, এটা পেলাম। হুম। আর আয়তকার হ্যাঁ। ঘনবস্তুর কর্ণের সূত্র হচ্ছে √a² + b² + c²। তাহলে সি সি কিভাবে পাবো? সি উচ্চতা, এই যে সি উচ্চতা দেওয়া আছে 3 মিটার, সি তো 3 মিটার উচ্চতা দেওয়া আছে। যদি ও সি আচ্ছা, হচ্ছে আচ্ছা। উচ্চতা এটা ভুলে যাও, তাহলে কিন্তু সমস্যা, পরীক্ষার হলে গিয়ে বুঝবাই না যে এবিসি মানে কি। যত আমি তো রকমের এইচ ভাবতেছিলাম। না, এইচ ভাবলে তো হবে না, তোমার এইচ তো সব জায়গায়, এটা তো সামন্তরিক না, এটা তো সামন্তরিক না, তোমাকে ওইগুলো মনে রাখতে হবে। তুমি এই যে সূত্র খালি মুখস্থ করে যাবে, এবিসি এবিসি কোনটা কি সেই জিনিসটা বুঝতে হবে। এবং এগুলো এভাবে অনুভব করার জিনিস, ওইভাবে মুখস্থ বসালে তুমি কিছুই পারবে না। এটা সৃজনশীল পদ্ধতি করছে এই কারণে যে তুমি সবকিছু যাতে বোঝো, নাহলে পরীক্ষাতে মান দেখে আনসার খাতায় বসায় দিতেই তোমার অঙ্ক হয়ে যেত। তাহলে √a² + b² + c² = 13। আর অঙ্কের ভিতরে যে কনফিউশনটা লাগে, এই অঙ্কগুলো নিজে নিজে দেখে দেখে একবার করবা। এই প্রশ্নটা পুরোটা খাতায় তুলবা, তুলে পুরোটা অঙ্ক নিজে নিজে দেখে দেখে একবার করবা। তারপরে দেখবা যে নিজেই বুঝতে পারছো। যখন আমি যখন ইন্টারে পড়ি, তখন আমাদের এরকম বাসায় তো বইয়ের মধ্যে হাজার হাজার অঙ্ক, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, ফিজিক্সের ফার্স্ট হুম। পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, একটা অনুশীলনীর মধ্যে 50-60টা অঙ্ক, আবার গাইডের মধ্যে আরো অঙ্ক, আরো টেস্ট পেপারে অঙ্ক, আবার ভর্তি পরীক্ষা দিতাম অ্যাডমিশনের ওই কোশ্চেন ব্যাংকের মধ্যে আরো অঙ্ক। তাহলে এত অঙ্ক তো টিচার তো সব বুঝাতো না, টিচার আমাকে একটা টপিক হয়তো বুঝাই দিবে। তো তখন কি করতাম, এই দেখে দেখে অঙ্ক করতাম। এই দেখে দেখে অঙ্ক করতে করতে তোমাকে যে দেখে দেখে বোঝানো অভ্যাস হয়ে গেছে। তুমি একটা প্রশ্ন দাও, তুমি দুনিয়ার যে কোনো কিছু আমাকে দাও, আমি তোমাকে দেখে 1 মিনিট দেখে বুঝাই দিতে পারবো। এটা অভ্যাস হয়ে গেছে। তো তোমাকেও সেই অভ্যাসটা করতে হবে, যে একটা জিনিস পড়তে গিয়ে হালকা একটু আটকে গেলাম, ওই জিনিসটা রেখে দিলে হবে না।
আমি তো আছি, আমি থাকবোই, আমি মানে বুঝাবোই, সেটা ঠিক আছে। বাট তোমাকে মানে সর্বোচ্চ মানে মাসল বানানো বলে না, তুমি যত বেশি শক্ত ভাবে চেষ্টা করবা তোমার তত বেশি শক্তিশালী পেশি হবে। ব্রেনও ওরকম, হুম তুমি যত কঠিন অভ্যাস করবা তুমি তত কঠিন জিনিস পারা শিখবা। যাই হুম। হোক, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 13। তাহলে এখানে সি এর মান 3 বসালাম। তাহলে 13-র উপরে এখন এই রুট তুলতে গেলে এই যে এটার উপর স্কোয়ার করে দিব, জি 13-র উপর স্কোয়ার করে দিব। 13-র উপর স্কোয়ার করে দিলে এখানে আছে 169, আর এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9। ঠিক আছে, এই 9টা জি হচ্ছে 169 থেকে বিয়োগ যাবে এই পাশে গিয়ে, এখানে প্লাস আছে এই পাশে গিয়ে মাইনাস হবে। তাহলে এ স্কোয়ার আচ্ছা। প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে থাকে 160। এখন আমার কাজ হচ্ছে সমীকরণ দেওয়ার কি দরকার? 1 2 3। 1 2 3 সমীকরণ দেওয়ার দরকার আছে, কারণ তুমি একটা সমীকরণের মান আর একটা জায়গায় ব্যবহার করবা। যেমন এখানে দেখো, তুমি এ প্লাস বি বের করছো, এ মাইনাস বি বের করছো। যখন এ বি যুক্ত সমীকরণ থাকে তখন সেখানে আমার এ প্লাস বি এ মাইনাস বি বানাতে হয়। এ প্লাস বি এ মাইনাস বি বানাতে হয়। মনে করে এ, এটা প্লাস লিখে ফেললাম তো, সরি। এখানে হবে এ মাইনাস বি। মনে করো একটা তোমার দুইটা জিনিসের মান বের করতে হবে, সেটা সমষ্টিগতভাবে আছে। অনেকবার বলছি এটা, যে তখন এ প্লাস বি এ মাইনাস বি বানাতে হয়। মনে করো যখন 13 আসলো, এখানে 12 আসলো, তখন এখান থেকে এ আর বি বিয়োগ বের করার নিয়ম হচ্ছে একবার যোগ করব। যোগ করলে কি হবে, বি বি কাটা যাবে, তখন 2a জি সমান 25 হবে। আবার বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে হবে হচ্ছে এখানে বিবি যোগ হয়ে যাবে, মানে বিবি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এ এ কাটা চলে যাবে। তখন 13 থেকে 12 বিয়োগ করলে 1। এভাবে তুমি যখন দুটো সমষ্টিগত মান থাকবে, যখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখান থেকে আমার এ আর বি বের করার কোনো পদ্ধতি নাই, তখন আমি কি করব, এ প্লাস বি হোল স্কোয়ার বের করব। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 20 এখানে এখানে 2ab এর মান আমি জানি, মানে ab এর মান জানি, সেখান থেকে 2ab 2 গুণ 48 96 বসাই দিলাম। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে 1 নম্বর সমীকরণে আমি পাইছি, ওইটা আমি পরের হ্যাঁ লাইনে গিয়ে লিখবো যে 1 নম্বর সমীকরণের মান আমি এখানে বসালাম। তাহলে সমীকরণের নাম্বার এই কারণে দেওয়ার দরকার যে তুমি আগে ভ্যালুটা কই থেকে পেলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা তুমি তোমার ম্যাথে বের করছো, নাকি তোমার এখানে প্রশ্নে দেওয়া আছে? এখানে প্রশ্নে দেওয়া নাই, তুমি আর একটা সমীকরণ বের করছো, সেটা বসাইছো। সেই কারণে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 160, এটা 1 নম্বর সমীকরণের মান বসিয়ে পাই এভাবে। সেখানে 1 নম্বর সমীকরণ এভাবে 1 দিতে হবে। তাহলে 160 প্লাস 2 গুণ 48 256। এটা এ প্লাস বি পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার পাইছিলাম, সেটাকে রুট করে এ প্লাস বি পেলাম। পরেরটাতে পাবো কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 160, আর 2ab এর মান মাইনাস 2ab এর মান হচ্ছে 2 গুণ 48 মাইনাস 96, করলে আছে 64। এটা পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, সেটার উপরে রুট করলে হবে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি পেলাম। এটা একবার যোগ করবে একবার বিয়োগ করবে। এই যে তুমি এখানে তখন আর একটা সমীকরণ পাইছো, আর একটা সমীকরণ পাইছো। তাহলে তুমি যখন এখানে যোগ করবে অবশ্যই লিখতে হবে যে তুমি কোন দুইটা যোগ করছো। তুমি কি এটা যোগ করছো? এটা তো যোগ করো নাই, করছো এটা? না এটা যোগ করো নাই, তুমি এই 2 আর 3 যোগ করছো। তাহলে সমীকরণের নাম্বার দিতে হবে, না দিলে তুমি ওই অপারেশনটা পরে কোথায় কাজে কি কাজে লাগাইছো সেটা তুমি স্ক্রিন মানে। আটকে গেছে। স্ক্রিন আমি আটকায় রাখছি। তাহলে এখানে এ একটা মান পেলাম, বি একটা মান পেলাম। তাহলে এ হচ্ছে দৈর্ঘ্য, সেটা 12 মিটার, বি হচ্ছে প্রস্থ 4 মিটার। এটা হচ্ছে অঙ্ক। আচ্ছা আচ্ছা, 6 7 8 এই অধ্যায়গুলো জ্যামিতির অধ্যায়। এই অধ্যায়গুলোর একটা অনলাইনে একটা ওভারভিউ দেবো 3 দিন অথবা 2 দিন এভাবে। মানে ওই অধ্যায় থেকে আমি এখানে অনলাইন তোমাকে স্ক্রিনশট দিয়ে যেগুলো পড়াবো ওইগুলো জাস্ট খালি এমসিকিউ এর জন্য পরীক্ষার আগে ভিডিওটা দেখে যাবা। যেহেতু অধ্যায় কোনো আর আচ্ছা প্রিপারেশন নাই, জাস্ট খালি এমসিকিউ এর মতো করে আমি বুঝাবো। ওই ভিডিওটা পরীক্ষার আগে দেখে যাবা, তাইলেই তোমার এমসিকিউ অধ্যায় থেকে যা আসবে পারবা। ঠিক আছে? হুম। হ্যালো? হ্যালো। বুঝতে পারলে কি বললাম 6 7 8 অধ্যায় নিয়ে? জি আর কি সমস্যা আছে বলো? আর হচ্ছে
আর এটা হ্যালো। এটাও লাস্ট দিন বুঝাইছিলাম। অন্তর্লিখিত বর্গের ই তো বুঝার নেই, দৈর্ঘ্য। এটা লাস্ট দিন বুঝাইছিলাম, অঙ্কটা পড়বা, পড়ে দেখবা ভালো মতো। আমি এগুলো ভিতরে দেখে বুঝে আসছি। এখানে শিওর? হ্যাঁ, এটা আমি বুঝাইছি লাস্ট দিন। আমার খাতায় করা আছে, দেখবা। আমি নিজে লিখে লিখে করাই আসছি। অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বলছে, এখানে কর্ণ বের করছে, করে কর্ণ থেকে বাহু বের করছে। আমি একটা একটা লাইন খালি বলবো। যখন আমরা কর্ণ বের করি তখন কি হয়, √2a সমান সমান কর্ণ। তাহলে √2a যদি হ্যাঁ, বের করে ফেলি, √2 এর মান এখানে কত পাইছে? এর মান, এর মান যোগ করে দিব পরে। এর মান এর মান কেন আসলে যোগ করব? কই যোগ করবো? এর মানটাই বের করব। সরি, ইনটু ইনটু। এখানে ডি এর মান 70, মানে কর্ণের মান পাইছে কত? 70.2028। হ্যাঁ, এটা কর্ণের মান পাইছে। তাহলে যদি √2 ভাগ করে দিই তাই তো এ পেয়ে যায়। এটাই তো দৈর্ঘ্য। মানে অঙ্ক দিকে তাকাও, খালি তাকাই নিয়ে মানে দেখো না যে একটু, মানে একবার যে দেখে দেখে করবা অঙ্কটা। যে অঙ্কটা দেখে দেখে করলেও তো মাথার মধ্যে একটু চিন্তা হয়। চিন্তাই করো না ম্যাথটা নিয়ে, চাও যে একদম আমি বলবো এটা তুমি মুখস্থ লিখে দিবা। এইভাবে অঙ্ক হবে না, পাশও করতে পারবে না। মানে হয়তো তোমাকে জোর করে পাশ করে দিবে, বাট তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকবে না একটা জিনিস বুঝার। এতদিন পড়ানোর পরেও যদি মানে এই এই অভ্যাসটা না করতে পারো, এটা খুবই হতাশা, আমার জন্য হতাশা। যে আমি তাহলে কি করলাম। এই যে একটু আগে যে পরিধির ম্যাথগুলো দিলা, ওই ম্যাথগুলো যখন শিখাইছি তখন একবার, না হলেও 3-4 বার করে পরীক্ষা নেওয়া হয়ে গেছে। প্রত্যেক পরীক্ষার টাইমে একবার করে ওই ওই ম্যাথগুলোই দেখাইছো সমস্যা। এরপরে 16 অধ্যায়ে গাইডের যত এমসিকিউ আছে মনে করো, সে আন্দোলনের মধ্যে সব এমসিকিউ করছি। তখন একবার না, দুইবার না, যতবার এমসিকিউ পরের দিন পড়ছে ততবার ওই টাইপের সমস্যাগুলো আবার দেখাইছো। আবার আমি জানি যে তোমার এই অঙ্কগুলোতে প্রবলেম আছে, আসার আগে ওই অঙ্কগুলো, যে এই অঙ্কটাও দেখাই আসছি, খাতা খুলে দেখবা। লাস্ট দিন যে খাতায় অঙ্ক করছি দেখবা, করাই আসছি। আবার তুমি এটাই দিচ্ছ, তার মানে কি? মানে তুমি এগুলো দেখো না, তোমাকে যতবার বুঝাই সামনের উপর বুঝাই হ্যাঁ বুঝছি বলে রেখে দাও। এটা তো তোমাকে নিজে একবার করতে হবে। এবং পরীক্ষার আগে গিয়েও তুমি বলবা যে এটা সমস্যা। তার আগে ভালো, এটাও এটাও কালকে আমাকে বুঝাবা। এর পরিধির অঙ্কটা আমাকে কালকে বুঝাবা। কালকে যে এই যে 5, 6, 7 দিলে না, আমার কাছে পিডিএফ আছে। আমি ওপেন করব, এভাবে ওপেন করব, করে আমাকে এইভাবে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন জিজ্ঞেস করব যে এখানে এক্স কেন হয়েছে, তারপরে এখানে বিয়োগ কেন করছে, তারপরে কি পেলাম, ছবিটা একে দেখাও, এভাবে প্রত্যেকটা অঙ্ক জিজ্ঞেস করব। তুমি ইউটিউব বলো, যেটাই বলো, যেটা যে যে কোনো ইচ্ছে রিসোর্স ব্যবহার করতে পারো। আর সমস্যা যখন হবে, মানে স্পেসিফিক এক লাইন, মনে করে এই লাইনটাতে তোমার প্রবলেম হচ্ছে, আমাকে তাহলে কালকের মধ্যে এই লাইনটা জিজ্ঞেস করতে পারো যে স্যার আমাকে তো জিজ্ঞেস করবেন, আমাকে বলেন এই লাইনটার মানে কি। কিন্তু আমি পুরো অঙ্ক আবার এক্সপ্লেন করবো না, কারণ এগুলো আমি দেখাই আসছি। তোমাকে নিজে পড়তে হবে। শুধু আমি দেখাইলে, তুমি নিজে না পড়লে সেই পড়ার কোনো লাভ নাই, বলে বরকত নাই কোনো। বুঝতে পারছো কি বললাম? জি। তারপরে বলো কোথায় সমস্যা আছে। আর নাই। আর সমস্যা নাই? কালকে তো 3 অধ্যায় দেখা দিয়েন আবার। 3 অধ্যায়? হ্যাঁ, 3.2। আচ্ছা, এখন তাহলে একটা কাজ করি। আমার ইয়ে শুরু করার আর দেরি আছে কিছুক্ষণ। জ্যামিতির একটা পার্ট আমি একটু এক্সপ্লেন করে, একটু শোনো, এটা রেকর্ডিং থাকলে পরীক্ষার আগে দেখবা। সম্পাদ্য। সম্পাদ্য তো না, সম্পাদ্য না, মানে উপপাদ্যের অধ্যায়ে যত এমসিকিউ টাইপের জিনিস আছে, এটা খুবই দরকার। কারণ হচ্ছে তোমার লাস্টে গিয়ে আমি জানি তুমি ওইগুলো স্কিপ করে চলে যাবা, না পড়েই চলে যাবা, বাট এখান থেকে এমসিকিউ লাগবে। তোমার পরীক্ষাতে একটা মেজর পার্টে জ্যামিতির এমসিকিউ লাগে। আচ্ছা, এই অধ্যায়টা একবার আগে পড়াইছিলাম, দুটো সম্পাদ্য উপপাদ্য পড়াইছিলাম।
আমি পরীক্ষার আগে আরেকবার চেষ্টা করবো উপপাদ্যটা লেখানোর, যদি আসে ওইখান থেকে একটা অ্যান্সার করার মতো ক্যাপাবিলিটি চলে আসবে। আর এখান থেকে বেসিক এই জিনিসগুলো শেখাইছিলাম একবার, সেইগুলো রেকর্ডিং নাই, আমি সেই কারণে আর একবার করে এটা একবার করে বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো, রেকর্ডিং গুলো পরীক্ষার আগে দেখতে পারবা। এখান থেকে যদি এখন আমি দেখতে চাই বৃত্ত, বৃত্ত জিনিসটা কি সেটা তো আসলে মানে বুঝার আর মানে নিজে চিন্তা করা যায়, কিন্তু বৃত্তের একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞা হচ্ছে যে একটা বিন্দু থেকে একটা অংশ, মানে আমি একটা বিন্দু থেকে সম দূরত্বে, দেখো এই এই বিন্দু থেকে প্রত্যেকটা অংশের দূরত্ব কিন্তু সমান, এই পার্ট প্রত্যেকটা অংশের দূরত্ব সমান। জি এই সম দূরত্বে একটা মানে এরকম গোলীয় রেখা অংশ অঙ্কন করলে যেটা পায় সেটাই হচ্ছে বৃত্ত। গোলীয় রেখা বলতে বক্ররেখা। এই দেখো এখানে বলছে বৃত্ত একটি সমতুল্য জ্যামিতিক চিত্র। সমতুল্য বলতে এটা একটা তলের উপর অবস্থিত। তুমি একটু আগে যখন ঘনবস্তু আঁকলে সেটা কিন্তু একটা তলের উপর অবস্থিত না, সেটা 2D। 2D মানে সরি 3D। 3D মানে তিনটা মাত্রা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিসই আছে। এটা কিন্তু একটা তলে অবস্থিত না। এখানে এখানে একটা তল আছে, এখানে পাশে একটা তল আছে, উপরে একটা তল আছে, অনেকগুলো তল আছে। কিন্তু বৃত্ত এমন একটা জিনিস যেটাতে একটা মাত্র তল আছে এবং সমতল। তাহলে এখানে বলছে যে বৃত্ত একটি সমতুল্য জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে, উপরের বিন্দুগুলো এই নির্দিষ্ট কেন্দ্র থেকে সমদূরত্ব অবস্থিত। সমদূরত্ব অবস্থিত বলে প্রত্যেকটা অংশের ব্যাসার্ধ সেম। এখানে অংশ 5 মিটার, মনে করে এখানেও 5, যদি 5 হয় সবগুলো 5, যদি 10 হয় সবগুলো 10। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু জি এমসিকিউ আসে পরীক্ষাতে, দেখবা যে বহুপদী সমাপ্তিতে অনেক এমসিকিউ আছে। এই নির্দিষ্ট বিন্দুটা বৃত্তের কেন্দ্র, যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব অবস্থিত এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে, এই আবদ্ধ পথটা এটা কিন্তু একটা আবদ্ধ অংশ। নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু, এই বিন্দুগুলো এই উপরে কিন্তু অনেকগুলো বিন্দু আছে। দেখো যদি একটা বৃত্ত আমি আঁকতে যাই তাহলে দেখো উপরে অনেকগুলো বিন্দু মিলে এই এই হচ্ছে রেখাটা বানাইছে, বক্ররেখাটা বানাইছে, এবং এটা জি আবদ্ধ। এই পুরো খাতার মধ্যে থেকে এই এই অংশটাকে আবদ্ধ করে দিছে। তাহলে এটা একটা আবদ্ধ চিত্র, সমতুলীয় চিত্র। ঠিক আছে, এগুলো এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, এগুলো এমসিকিউতে কিন্তু দেয়। ঠিক আছে, হুম এখন বলছে সমতলস্থ কতিপয় বিন্দুকে সমবৃত্ত বিন্দু বলা হয়। এই বিন্দুগুলো কিন্তু একটা তলের উপর অবস্থিত। তাহলে এই বিন্দুগুলো মানে এই পরিধির উপরে যে বিন্দুগুলো, এই যে ডট ডট করে মনে করে বিন্দুগুলো আঁকলাম, এই হ্যাঁ বিন্দুগুলো একটা সমতলের উপর অবস্থিত এবং একটা বৃত্তের উপরে অবস্থিত। সেই কারণে এটাকে বলে সমবৃত্ত বিন্দু। ঠিক আছে, তাহলে দেখো আচ্ছা এ এ হচ্ছে একটা নিজস্ব একটা ফিক্সড বৃত্তের উপর অবস্থিত হ্যাঁ এবং হচ্ছে একটা সমতলে অবস্থিত। বি এর ক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট বৃত্তের উপর অবস্থিত এবং একটা সমতলে অবস্থিত। সি এর ক্ষেত্রে সেম। সেই কারণে দেখো এবিসি এটাকে বলা হয় সমবৃত্ত বিন্দু। তোমার পরীক্ষাতে এরকম প্রশ্ন দিবে, দেখো আমি বলি কেমন প্রশ্ন দিবে। মনে করো এখানে বৃত্ত, তো আমার হাতে মাউস দিয়ে আঁকা পসিবল হচ্ছে না, দাঁড়াও 1 মিনিট। পরীক্ষাতে এই লাইনটা থেকে কেমন এমসিকিউ আসবে, মনে করে একটা বৃত্ত দিছে, যেভাবে হোক আঁকানো হয়েছে আঁকা বাঁকা। দেখো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, হুম এই বিন্দুটা হচ্ছে সি, আর এই বিন্দুটা হচ্ছে ডি। এখানে সমবৃত্ত বিন্দু কোনটা কোনটা বলো তো? সম সমবৃত্ত বিন্দু কোনটা কোনটা? এই বৃত্তটাতে সমবৃত্ত বিন্দু কোনটা কোনটা? এ ডি এ বি এ বি ডি এ বি ডি না, এখানে শুধু এ আর বি হবে। এখানে একটা বৃত্তের উপরে অবস্থিত, মানে বৃত্তের এই পরিধির উপরে। তোমার কিন্তু পরিধি, ও কেন্দ্রের কথা আচ্ছা বলি নাই, আমি কিন্তু কেন্দ্রের কথা বলি নাই। এখানে এ আর সরি বিটা সরি বৃত্তের উপরে অবস্থিত, একটা তলের উপরে অবস্থিত। ডি হচ্ছে বৃত্তের ভিতরে, এটা কিন্তু ইয়ের মধ্যে না, পরিধির উপরে না। তাহলে এ আর বি হচ্ছে সমবৃত্ত বিন্দু। তোমার ক খ তে মনে করে ক তে থাকলো এ, খ তে থাকলো বিসি, আরেকটাতে থাকলো ডি এ, আরেকটাতে থাকলো এ বি, তখন এ বি হবে অ্যান্সার। তাহলে তুমি যদি বই এগুলো না পড়ো তাহলে পরীক্ষাতে এগুলো আসলে বলবে স্যার কোথা থেকে কি প্রশ্ন দিছে আমি বুঝলাম না, বইয়ের বাইরে থেকে প্রশ্ন দিছে। ঠিক আছে, সবকিছু বইয়ের ভিতর থেকেই দেয়, এবং তুমি যেটাই বলবা বইয়ের বাইরে থেকে দিছে আমি বই খুলে দেখাই দিতে পারবো যেটা বই থেকেই দিছে। তাহলে এই রেকর্ডিং গুলো থাকছে পরীক্ষার আগে, যদি বই পড়তে কষ্ট লাগে এই 8 অধ্যায় যেগুলো তোমাকে পড়ানো হয় নাই সেইগুলো জাস্ট একবার করে রেকর্ডিং দেখে যাবা।
এবং আমি অধ্যায়গুলো এই কারণে জমায় রাখছি যাতে আমি লাস্টে গিয়ে তোমাকে একবার রেকর্ডিংটা দিলে তুমি একবার দেখে যেতে পারো। বৃত্তের অন্তর্ভাগ এবং বহির্ভাগ, তাহলে আমার বৃত্তর সংজ্ঞা শেষ পড়া, পরেরটাতে যাই। হ্যাঁ বৃত্তের অভ্যন্তর এবং বহির্ভাগ। বৃত্তের অভ্যন্তর এবং বহির্ভাগ বলতে কোন একটা বৃত্তের কেন্দ্র ও, মনে করি একটা বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ আর হয়, ব্যাসার্ধ আর, তাহলে ও থেকে সমতলের যে সকল বিন্দুর দূরত্ব আর এর চেয়ে কম, মনে করো যে একটা বৃত্ত, এ একটা ও একটা বৃত্ত, হ্যাঁ এখানে এই আর হচ্ছে ব্যাসার্ধ, এই কেন্দ্র হচ্ছে ও আর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। এখন যেই বিন্দুগুলো তা আর এর কেন্দ্র থেকে কি? বুঝলাম না। কেন্দ্র কি বললেন? ও হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। আচ্ছা। এই আর এর মান মনে করো 5। হ্যাঁ এখন যে সকল বিন্দুগুলা আর এর থেকে কম দূরত্বে অবস্থিত, মনে করো এখানে ও থেকে আর এর ডিস্টেন্স হচ্ছে 5, ঠিক আছে। হুম এখন যে সকল বিন্দুগুলো আর এর থেকে কম ডিস্টেন্সে অবস্থিত, মনে করো 1, যদি এটা 1.3 ডিস্টেন্সে অবস্থিত হয় তাহলে মনে করো এটা এখানে, তাহলে এটা কি, তাহলে বৃত্তের ভিতরে অবস্থিত হচ্ছে না। যদি আমরা একটা বিন্দু নিই যেটা 10, তাহলে মানে কি এটা বৃত্তের বাইরে চলে গেছে 10, ও আচ্ছা, তাহলে বহির্ভাগ। সেটা বৃত্তের বাইরে। তাহলে বৃত্তের অভ্যন্তরের বিন্দু কোনটা হবে, যেটা ব্যাসার্ধের থেকে কম দূরত্বে অবস্থিত, এটা মনে রাখবা। বুঝছি বুঝছি। ব্যাসার্ধ যদি 5 মিটার হয় বা 5 সেন্টিমিটার হয়, তাহলে যদি আমার বিন্দুটা 2 মিটার দূরত্বে অবস্থিত হয় কেন্দ্র থেকে, তাহলে সেটা তাহলে তাহলে ভিতরে আছে। ভিতরে। আর যদি সেটা 10-এ চলে যায় মানে সেটা ব্যাসার্ধের বাইরে, তখন বাইরে। সেটা বৃত্তের বহির্ভাগ, বহির্ভাগে। তাহলে আমার বুঝছি। দুইটা পার্ট শেষ, এগুলো প্রশ্নে আসে, এমসিকিউতে আসে। আচ্ছা, বৃত্তের জ্যা এবং ব্যাস। বৃত্তের জ্যা বলতে বোঝাই, এখানে আমি বই আর পড়াচ্ছি না, বই থেকে আর দেখাচ্ছি না। বৃত্তের জ্যা বলতে মূলত বুঝাবে, অন্য একটা ব্যাস কলম নিয়ে, পারি, জ্যা বুঝান। বৃত্তের ব্যাস যে পারো, ব্যাসও এক প্রকার জ্যা, এটা মনে রাখতে হবে। ও ব্যাসও আচ্ছা কিন্তু একটা বুঝছি, জ্যা। জ্যা বুঝছি, জ্যা বুঝছি, জ্যা বুঝছি। জ্যা হচ্ছে আমার পরিধির উপরের একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে আমি যদি দাগ টানি, তাহলে যে রেখাটা পাই সেটা হচ্ছে জ্যা। হ্যাঁ পরিধির বুঝছি। উপরে একটা বিন্দু থেকে অপোজিট পরিধির উপরে আর একটা বিন্দুতে যদি দাগ টানি, যে রেখাটা পাই সেটা হচ্ছে জ্যা। এখন এই আর বৃত্তর যেটা মধ্যে, মাঝখানে যাবে সেটা ব্যাস। না সেটা মাঝখান দিয়ে যাবে সেরকম না, এর মধ্যে অনেকগুলো জ্যা আছে, মানে সেটা তো মাঝখান দিয়ে যাবেই, কিন্তু আর একটা মেন বৈশিষ্ট্য যেটা সব থেকে বড় জ্যা, যেটা সব থেকে বড় জ্যা, যে যদি এটা কেন্দ্র হয় সেটা কেন্দ্র দিয়ে যাবে, এবং সব থেকে বড় যেটা, দেখো তুমি যদি এখানে দাগটা টানো তাহলে এটা তো সব থেকে বড় দাগ হচ্ছে না, দেখে বোঝা যাচ্ছে। যদি এখানে হ্যাঁ টানো সেটা যদি সব থেকে বড় দাগ হচ্ছে না, সেটা বোঝা যাচ্ছে। শুধুমাত্র যেই বিন্দুটা কেন্দ্র দিয়ে যাচ্ছে এবং মাঝামাঝি দিয়ে যাচ্ছে এবং সব থেকে বড়, সেটাই হচ্ছে ব্যাস। তাহলে সব যাই ব্যাস, মানে সব ব্যাস, সব ব্যাসই হচ্ছে জ্যা, কিন্তু সব যা ব্যাস নয়। এগুলো পরীক্ষাতে বুঝছি। খুব সুন্দরভাবে প্রশ্নে আসে। আচ্ছা, এটা একটা উপপাদ্য, এই লাইনটা মুখস্থ রাখতে হবে। বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ জ্যায়ের উপর লম্ব। এই লাইনটাকে বোঝাই। বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এটা এটা বৃত্তের একটু কেন্দ্র, আঁকায় দেন। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। হ্যাঁ আর ব্যাস ভিন্ন কোন জ্যা, মানে কেন্দ্র যদি হয় এটা তো ব্যাস, তাহলে আমি ব্যাস হ্যাঁ। ভিন্ন যে কোনো জ্যা নিতে পারি। সেটা আমার জ্যাটা এরকমও হতে পারে, অন্যভাবে আঁকাই, এটা মনে করো এরকমও হতে পারে, এই জ্যা, এই জ্যা। জ্যা, এই জ্যাটা এরকমও হতে পারে, এখানে ছবিতে সহজ করে বুঝাইছে। এই জ্যায়ের মধ্যবিন্দু, মানে যদি এটা 5 মিটার হয়, টোটাল জ্যাটার দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, তাহলে 2.5 মিটার ডিস্টেন্স হবে মধ্যবিন্দু। তাহলে আমার কেন্দ্র আর এই জ্যায়ের মধ্যবিন্দুতে দাগ টানলে আমি যে রেখাটা পাবো, সেই রেখাটাই জ্যায়ের উপরে লম্ব হবে, মানে এখানে 90 ডিগ্রি হবে, ও ঠিক আছে। এখানে শর্টে সহজ করে বুঝাইছে এইভাবে, যে এটা যদি বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন জ্যা হচ্ছে এটা, এটার মধ্যবিন্দু, মানে এটা যদি টোটাল 6 মিটার দাগ মাঝখান হয়, দিয়ে ভাট কর, বুঝছি তাহলে বুঝছি। মাঝখান থেকে 3 মিটার এই পর্যন্ত দাগ টানলে যে দাগটা পাবো, দেখেই বুঝতে পারছি যে এটা একটা লম্ব। লম্ব মানে কি, লম্বা লম্বি হ্যাঁ একটা দাগ।
এবং এখানে হবে 90 ডিগ্রি কোণ। বুঝছি। ঠিক আছে, তাহলে এইগুলো তুমি যদি উপপাদ্য নাও পারো, এই লাইনটা পড়ে গেলে তুমি কিছু জিনিস সলভ করতে পারবা, বা কোনো কিছু কোন একটা এমসিকিউ দিলে লিখতে পারবা, মানে অ্যান্সার করতে পারবা। বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। লম্ব দ্বিখণ্ডক বলতে লম্বালম্বি দুইভাবে ভাগ করা। যেমন যদি তোমার একটা রেখা এরকম থাকে, লম্ব দ্বিখণ্ডক বলতে আমি লম্ব টানবো এবং সমান দুই ভাগে ভাগ করব। যদি এটা 6 মিটার হয় তাহলে আমি দুই ভাগে ভাগ করলে 3 3 মিটার পাবো। যদি হ্যাঁ, এটা 10 মিটার হয় তাহলে আমি লম্ব দ্বিখণ্ডক মানে 5 5। লম্বা দিয়ে দাগ ভাগ করব, এখানে হবে 5, এখানে হবে 5। ঠিক আছে, জি। তাহলে এখানে বেসিকটা কি বলছে, লম্ব দ্বিখণ্ডক বুঝলাম, কিন্তু এখানে তো বলছে আরেকটা, এখানে বলছে বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। তার মানে যদি আমি এখানে লম্ব দ্বিখণ্ডক বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী মানে কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্রগামী, কেন্দ্র গমনকারী। ঠিক আছে, তাহলে বৃত্তের যে কোনো জ্যায়, মনে করি একটা বৃত্ত, আমার একটা জ্যা ধরলাম এরকম দেওয়া আছে, এটা হচ্ছে কেন্দ্র। চললাম। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা যদি 6 মিটার হয়, আমি ভাবলাম এটাকে 3 মিটার ভাগে ভাগ করব। তাহলে এই 3 মিটার ভাগে হ্যাঁ। ভাগ করলে ওই রেখাটা, এই লম্ব দ্বিখণ্ডকটা, ওই লম্ব। লেখাটা এই কেন্দ্র দিয়ে যাবে। এটা 3 মিটার হ্যাঁ, হবে, এটা 3 মিটার হবে, এবং আমি যেই রেখাটা দিয়ে একে দুই ভাগে ভাগ করব সেটা অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্রগামী। এই যে বলেছে কেন্দ্রগামী, ফোকাস করে দিলাম হুম। কেন্দ্রগামী। এটা জ্যা, এটা লম্ব দ্বিখণ্ডক, এবং এটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, কেন্দ্রগামী। এই লাইনগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনই, যদি পড়তাম মুখস্থ হয়ে যেত। যে কোনো একটি সরলরেখা একটি বৃত্তকে দুই অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। এটা তো দেখেই বোঝা যায়। যদি আমি যে কোনো একটা সরলরেখা, যদি একটা বৃত্ত আঁকি, তাহলে একটা সরলরেখা আঁকলে কয়টা বিন্দুতে ছেদ করছে দেখো, একটা বিন্দু, এই একটা বিন্দু, এর বেশি বিন্দুতে ছেদ করতে পারে? তুমি যদি এইভাবে টানো, তাহলে এই বৃত্তটাকে এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো, আর কোনো বিন্দুকে ছেদ করেছে বৃত্তেতে? না। ছেদ করে নাই। তাহলে একটা সরলরেখা সর্বোচ্চ দুইটা বিন্দুতে বৃত্তকে ছেদ করতে পারে। আরেকবার দেখাই, মনে করো যে এই একটা সরলরেখা আমি আঁকলাম, তারপর একটা হ্যাঁ, বৃত্ত আঁকলাম। জি। এখন দেখো, এই সরলরেখাটা এই বিন্দুটাতে ছেদ করলো বৃত্তকে, এই বিন্দুটাতে ছেদ করলো। এখন তুমি আর একটা হ্যাঁ, সরলরেখা আঁকলে, এই বৃত্তটাকে এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো। এইটা এই হুম। বিন্দুটা ছেদ করেছে কিন্তু সরলরেখাকে ছেদ করেছে, এই সরলরেখা এই সরলরেখাকে ছেদ করেছে, বৃত্তকে তো ছেদ করে নাই। তাহলে একটা সরলরেখা সর্বোচ্চ দুইটা বৃত্তকে ছেদ বিন্দুতে, করছে তো স্যার। হ্যাঁ, ছেদ তো বৃত্তকে করলো নাকি? বৃত্তকে করছে মানে একটা সরলরেখা সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে বৃত্তকে। বৃত্তের বিন্দু উপর বিন্দু। দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, বৃত্তের দুইটা বিন্দুতে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। যদি তুমি আর একটা রেখা আঁকো, তাহলে এটাও এই একটা বিন্দুতে করলো, এই একটা বিন্দুতে করলো। তাহলে আর যে মাঝখানে বিন্দু। মাঝখানের বিন্দু, এটা তো হচ্ছে আর রেখা, এটা কি বৃত্তের বিন্দু? বৃত্তের গায়ের সাথে দুইটা বিন্দু, সেটা ও বুঝাইছে। আচ্ছা, মাঝখানে এটা তো বৃত্তের ফাঁকা অংশ, এটা তো আমার বৃত্ত না, বৃত্তের ফাঁকা অংশ এটা। বুঝছি। আচ্ছা, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমার অনেকগুলো যা থাকতে পারে বৃত্ততে, বৃত্ততে অনেকগুলো যা থাকতে পারে, এই একটা যা থাকতে পারে, এই একটা যা থাকতে পারে, অনেক যা থাকতে পারে। যেই সমান জায়গুলো থাকবে সেটা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হবে। বলেন। যেই সমান সমান জায়গুলো থাকবে বৃত্তের হ্যাঁ। ভিতরে, সেটা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত থাকবে। আমার তো অনেক মাপের জায় আছে, কিন্তু যে জায়গুলো সমান, মনে করো এই একটা জায়, এটা বৃত্ত তার হচ্ছে না কেন, দাঁড়াও, মনে করো বৃত্তের ভিতরে অনেক রকমের জায় আছে, তার মধ্যে এই জায়গাটার দৈর্ঘ্য সমান হতে পারে, মনে করি এই জায়গাটার দৈর্ঘ্য সমান হতে পারে। তাহলে এই হ্যাঁ। সমান সমান যে জায়গাগুলো, সেটা কেন্দ্র থেকে ডিস্টেন্স সমান। যদি এখান থেকে এটুকু ডিস্টেন্স 5 হয়, তাহলে এখান থেকে এটুকু ডিস্টেন্স আবার 5 হবে। মানে কেন্দ্র থেকে এই জায়গাগুলোর ডিস্টেন্স, সমান জায়গাগুলোর ডিস্টেন্স, যেগুলোর দৈর্ঘ্য সমান, সেই সমান জায়গাগুলোর ডিস্টেন্স সমান হবে। যদি এরকম একটা হয়, মনে করো এই জায়গাটার দৈর্ঘ্য কত, একটু বড়, আর এই জায়গাটার শর্ট। দৈর্ঘ্য ছোট, তাহলে এটা কি বৃত্ত কেন্দ্র থেকে সমান দূরে? সমান দূরে হবে না।
যদি এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সমান হতো, এটার দৈর্ঘ্য সমান হতে গেলে মনে করি এটা এখানে আসা লাগবে, আর একটু কাছে আসা লাগবে। যদি এই সমান আঁকতে চাই তাহলে মনে করো আর একটু কাছে আসা লাগবে, তখন ডিস্টেন্স সমান হবে। কিন্তু যদি একদম বড় ছোট হয়, যে মনে করো এই বৃত্তটার যে এতটুকু আর এই বৃত্তটার যা দেখো এত বড়, তাহলে দেখি সমান ডিস্টেন্সে আছে? না। নাই, সমান ডিস্টেন্সে নাই। এখানে আবার ছবিতে অতটা বোঝা না গেলেও এটা ভিজুয়ালি তুমি একে একে মাপ দিলে বুঝতে পারবা। আচ্ছা। আবার অপোজিট কথাটা বলছে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এখানে বললো যে সমান জ্যাগুলো সমদূরত্বে অবস্থান করে। এখন যদি আমি হ্যাঁ, অপোজিটটা চিন্তা করি, অপোজিট। যে আমি একটা বৃত্ত নেব, বৃত্ত নেব, বৃত্ত নামে চিন্তা করলে এই ডিস্টেন্সে একটা জ্যা দেখবো, এই ডিস্টেন্সে আর একটা জ্যা দেখবো। এই ডিস্টেন্সে এইটুকু ডিস্টেন্স হবে 3, এটুকু ডিস্টেন্স হবে 3। তাহলে আমি দেখবো যে এখানে যে যেগুলো আঁকবো সেগুলো ডিস্টেন্স সমান। এটাই তো একটু অপোজিটটা, আগে বললেন। এটা এটা উল্টাটা বলছি। এটা আমি বলছি যে জ্যাগুলো সমান হলে দূরত্ব সমান, কিন্তু এখন আমি বলছি দূরত্ব সমান হলে জ্যা সমান। একই তো এলো। একই হলো, অপোজিট মানে দুই ভাবে প্রমাণ করছে আসলে। ও, লজিক সেম, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম যে তুমি যদি, মানে কি বলবো, মনে করো যে নূর তোমার ভাই, তুর তোমার ভাই, আবার নূর, তুরকে আবার বলছি যে নূর তোমার ভাই, দুটা সেমই, কিন্তু হ্যাঁ, আমি জি। দুই দিক থেকে জিনিসটা প্রমাণ করছি এরকম। আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে 8.1 এর টোটাল বেসিক। পরেরটা 8.2 আছে, ওইটা কালকে দেখাই। মানে এই আচ্ছা। এই ভিতরে তুমি যদি জাস্ট এইটুকু এই বেসিক গুলো বুঝে রাখো, তাহলে দেখবা যে এই তোমাকে 8.1 এর উপপাদ্যগুলো পড়ানো হয়েছিল। এটা আমি যাওয়ার পরে পড়াতে গেলে আসলে লেট হয়ে যাবে। আমি এর মধ্যে একদিন হয়তো পড়া দিতেও পারি, যে একটা একটা করে পড়ো। বাট একটা মানে যদি এমন হয় যে একদম সহজ একটা উপপাদ্য চলে আসছে, তুমি হুম। সেটা কমন পেয়ে গেছো, মনে করো যে সম্পাদ্য কোনোভাবে একটা পারো নাই, তখন তোমার এইগুলো একবার করে পড়ে রাখলে বা বেসিক গুলো বুঝে রাখলে তোমার এটার জন্য লাভ হবে। এবং পরীক্ষার আগে কিন্তু বেশি ছুটি নাই। তোমার 17 তারিখে তুমি পরীক্ষা দিয়ে আসবে, 20 তারিখে পরীক্ষা, পুরো বই রিভাইজ দিতে গিয়ে অনেক কষ্ট হয়ে যাবে। সুতরাং এই ভিডিওগুলো থাকলে একটু স্পিড বাড়ায় দেখতে পারবা। আচ্ছা। ঠিক আছে। আর দাঁড়া, রেকর্ডিং